নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে একজন আপোষহীন মানসিকতার মানুষ তা বারে বারে প্রমাণ করেছেন এবং সমস্ত ধরনের দুর্নীতির বিরুদ্ধে তার সংগ্রাম, তার লড়াই পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘকাল মনে রাখবেন। তাকে ঘিরে সমালোচনা হয়েছে, আইনজীবীদের একটা অংশও সমালোচনা করেছেন। অরুণাহ বাবুর মতো মানুষ ব্যক্তি আক্রমণে গেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন, কিন্তু তাও অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অবস্থান থেকে সরে আসেনি। তৃণমূলের এক নেতা সুদীপ রাহা সুপ্রিম কোর্টে চিঠি লিখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারক পদ থেকে অপসারণের দাবি তুলেছেন। সোমবার কতগুলো তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন অভিজিৎ বাবু। রবিবার ব্রিগেডে ছিল সিপিএম এর ইনসাফ যাত্রা, শেষে সমাবেশ। কুলটির দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মেয়ে মীনাক্ষী মুখার্জি এত বড় জনসমাবেশে প্রথম ভাষণ দিলেন এবং বাম নেতৃত্ব মীনাক্ষীকে কার্যত ক্যাপ্টেন বলে স্বীকৃতি দিল। ক্যাপ্টেন মীনাক্ষী। মীনাক্ষীর প্রসঙ্গ জাস্টিস গাঙ্গুলির মুখে উঠে এলো তাৎপর্যপূর্ণভাবে। দেখুন, মীনাক্ষী আর অভিষেক দুজনেই সমবয়সী। অভিষেক 10 বছরের সাংসদ, মীনাক্ষী ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। ইনসাফ যাত্রার তারই নেতৃত্বে হয়েছে। জাস্টিস গাঙ্গুলি বললেন, আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনি নাকি এত সম্পত্তির মালিক, কত সম্পত্তির মালিক, কিভাবে হয়েছে সেই সম্পত্তি তিনি সেটা একটু জানান না। হলফনামা না করে জানতে পারেন, প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতে পারেন। তারপর তিনি বলবেন যে মীনাক্ষীদেরও সম্পত্তির হিসেব দাখিল করতে। অর্থাৎ জাস্টিস গাঙ্গুলি ইঙ্গিতটা এইভাবেই করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মীনাক্ষী মুখার্জি দুজনেই সমবয়সী, দুজনেই রাজনীতি করেন। কুলটির দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মেয়ে মীনাক্ষীর চলাফেরা, জীবন যাপন অত্যন্ত সাধারণ, পাশের গাড়ির মেয়ের মতো। অতীতের মমতার ছায়া হচ্ছে মীনাক্ষী। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত। দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষং, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভ্রাতুষ্পুত্র, এটাই তার পরিচয়। সেই পরিচয়ের সুবাদেই তিনি আজকে এয়ার অ্যাপারেন্ট, তিনি নেতা। তাকে ঘিরে বিতর্ক। তার সংস্থার 8টি সম্পত্তি, যা ডিড ভ্যালু 7.5 কোটি টাকা, ইডি অ্যাটাচ করার প্রক্রিয়া শুরু করেছে। ডিড ভ্যালু 7.5 কোটি টাকা, মার্কেট ভ্যালু অনেক বেশি। তাকে বহুবার এজেন্সি তলব করেছে, তিনি এ আদালত ও আদালত ছুটে রক্ষা কবচ নিয়েছেন। মাননীয় বিচারক অমৃতা সিনহার এজলাসে কেন শুনানি হবে প্রাথমিক নিয়োগ দুর্নীতির, সে নিয়েও আদালতের দ্বারস্থ হয়েছিলেন, রেহাই পাননি। এখন নবীন প্রবীণ দ্বন্দ্বের ধুয়ো তুলে নিজেকে আড়ালে রেখেছেন। ডায়মন্ড হারবারে আবার নিজের উদ্যোগে 15,000 লোককে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দিলেন। শুভেন্দুবাবু আয়কর দপ্তরকে চিঠি লিখে জানিয়েছেন টাকার উৎস কি। এ কি কালো টাকা সাদা করার প্রয়াস, নাকি ভোটের মুখে ভোটারদের ঘুষ দেওয়ার উদ্যোগ? এই প্রেক্ষিতে বিতর্কিত অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়লেন বিচারপতি গাঙ্গুলি যে প্লিজ উনি যদি হলফনামা দিয়ে ওনার সম্পত্তির বিষয়টা বঙ্গবাসীকে জানান, তিনিও তাহলে আনন্দিত হবেন এবং এটা করলে তিনি মীনাক্ষীকেও বলবেন তার সম্পত্তির হিসাবও জানাতে। অর্থাৎ একজন বৈভবের আস্ফালন করে অভ্যস্ত এয়ার অ্যাপারেন্ট আর একজন কুলটির দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মেয়ে যে ঘাম রক্ত ঝরিয়ে লাল ঝান্ডার প্রতি আনুগত্য বজায় রেখে 2000 কিছু কিলোমিটার হাঁটলো, পদযাত্রা করলো। অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায় তার নিজের রাজনৈতিক অস্তিত্ব, ব্যক্তিত্ব তৈরি করছেন হাড় ভাঙা খাটুনির মধ্যে দিয়ে, বিলাসের মধ্যে দিয়ে নয়। অভিষেক যদিও নবজোয়ার যাত্রা করেছিলেন,
সেখানে যে সুদৃশ্য তাঁবু টাবু পড়েছিল, বিলাসের যে আয়োজন ছিল, সেটাকে বৈভবের আস্ফালন বলা হয়। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির, বিভিন্ন দুর্নীতির তদন্ত যাতে এজেন্সি না করে তার জন্য রাজ্য সরকার সওয়াল করেছে, একাধিকবার দ্বারস্থ হয়েছে। কত টাকা খরচ হয়েছে? করদাতাদের টাকা দুর্নীতির তদন্ত বন্ধ করতে রাজ্য সরকারের আপিলে। প্রয়োজনে এটা তিনি জানতে চাইবেন। তৃতীয়ত যেটা বলেছেন সেটা মারাত্মক, যে এবার শুনবো সুপ্রিম কোর্টে নামি দামি আইনজীবী নিয়োগ করে কেউ বলবেন যে চৌর্যবৃত্তি কেন বন্ধ করা হচ্ছে? চৌর্যবৃত্তি করেই তো আমরা প্রভূত সম্পত্তির অধিকারী হয়েছি। চৌর্যবৃত্তি বন্ধ হলে আমরা খাবো কি? সংবিধানের 21 নম্বর ধারায় জীবন ধারণের অধিকার মৌলিক অধিকার বলা হয়েছে, আর চৌর্যবৃত্তি বন্ধ হয়ে গেলে তাহলে কি করে চলবে? অর্থাৎ কারোর নাম করেননি, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। কারা সুপ্রিম কোর্টে বারবার চায় দুর্নীতির তদন্ত যাতে এজেন্সি না করে সেটা নিশ্চিত করার জন্য। অর্থাৎ বাংলায় কি চলছে এটা তিনি অনেকবার বলেছেন। তিনি যে শত সমালোচনাতেও নিজের কথা বলতে পিছপা হবেন না সেটার একবার স্পষ্ট করলেন, এবং একই সঙ্গে নিয়োগ দুর্নীতি যে সমাজে গভীর ক্ষত তৈরি করেছে সেটাও মেনে নিলেন জাস্টিস গাঙ্গুলি, এবং তারই লড়াইয়ের বার্তা দিলেন। এই বছরের অগস্ট মাসে জাস্টিস গাঙ্গুলি অবসর নেবেন। অনেকে বলছেন যে তিনি রাজনীতিতে যোগ দেবেন। আমার মনে হয় না। রাজনীতি করতে গেলে যে কলা কৌশল, ছল চাতুরি এবং ঘন ঘন মিথ্যা কথা বলার প্রয়োজন হয়, আমি যতদূর জাস্টিস গাঙ্গুলিকে চিনি তিনি আবেগপ্রবণ, মাঝে মধ্যে রিয়াক্ট করেন, কিন্তু অত্যন্ত সৎ মানুষ, যেটা তার অতি বড় বিরোধীরাও বলেন, এবং অরুণাও বাবুও বলেন না অভিজিৎ খুব ভালো মানুষ। তাই তিনি রাজনীতি করবেন বলে আমার মনে হয় না, অন্তত আপাতত নয়। রাজনীতি করলেও তিনি খাপ খাওয়াতে পারবেন না। তিনি অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তার এই ক্রুসেড চালিয়ে যাবেন একজন সহনাগরিক হিসাবে। খুব তাৎপর্যপূর্ণ। শাসক দলের লোকজন জাস্টিস গাঙ্গুলিকে তো পছন্দ করে না। কালকে ছোড়া দেবাংশু গাঙ্গুলি দা বলে ফেসবুকে পোস্ট করেছিল। আসলে চাকরি করে তো, যেটা শুভেন্দুবাবু বলেন না, প্রাইভেট লিমিটেড কোম্পানির আধিকারিক, যাকে এমডি চেয়ারম্যান যা বলবে তাই করতে হবে, না পোষালে ছেড়ে দিতে হবে। বেচারা দেবাংশু ছেড়ে চাকরি এখন পাবে কোথায়? তাই প্রভুরা যা বলে সেটাকে কৃতজ্ঞ চিত্তেও সমাজ মাধ্যমে লেখে। এরকম সুদীপ রাহা ফাহা সব আছে আর কি, কালকা যোগী। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম যাকে অনেকেই জাস্টিস গাঙ্গুলির গুরু বলে মনে করেন, সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ, বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য। অভিজিৎ বাবু যখন আইনজীবী ছিলেন বিকাশ বাবুর সঙ্গেই কাজ করতেন, বোধহয় তার জুনিয়র ছিলেন। কি বললেন বিকাশ ভট্টাচার্য, শুনেন। আমার দুটো ঠিক প্রশ্ন আছে আপনাকে। এক, ওই আমাদের সরবেরিয়ার ঘটনার পর জাস্টিস গাঙ্গুলি খোলাখুলি বলেছিলেন যা পরিস্থিতি হয়ে গেছে রাজ্যপাল কেন সাংবিধানিক সংকট হচ্ছে এটা বলছেন না, আর বলেছিলেন সাংবাদিকদের আপনাদের কি মনে হয় এখানে কোনো আইন শৃঙ্খলা আছে? তা এই ওনার এই বক্তব্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? ইতিমধ্যে অরুণাভ ঘোষ বলেছেন যে একজন 56 বছর বয়সে কাকে ধরে তিনি বিচারপতি হয়েছেন আমরা জানি, আর কল্যাণবাবু বলছেন যে রাজনীতি করা উচিত, উনি বিচার বিভাগের কলঙ্ক। এটা অরুণাভ বাবুও বলেছেন। কি বলবেন আপনি? দেখুন, বিচারপতি যে মন্তব্যটা করেছেন এই মন্তব্যটা যে কোনো সাধারণ বোধ সম্পন্ন নাগরিকই করবে, এতে কোনো সন্দেহ নেই। এই মন্তব্য নিয়ে দ্বিমত প্রকাশ করার কোনো অবকাশ নেই। তবে যেহেতু তিনি বিচারপতি হিসেবে কাজ করছেন,
এই মন্তব্যগুলো এড়িয়ে গেলেই ভালো, এই আর কিছুই না। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের তুলনা করেছেন, আবার তো মনে হয় একটু ব্যঙ্গাত্মক ছলেই বলেছেন অভিষেকের এত সম্পত্তি কিভাবে, সেটা যদি উনি অন্তত জানান তাহলে সবাই উপকৃত হবে আর কি, মানে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে, এই ধরনের কথা উনি বলছেন। এই প্রশ্ন তো সবাই করবে, আজকে তো বিচারালয়ের মধ্যেই তো এই প্রশ্ন উঠে গেছে, আদালতে তো এই প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন নিয়ে তদন্ত হচ্ছে। এবং তিনি এখন বলছেন যার কনস্টিটিউয়েন্সিতে তিনি কতজন মানুষকে 100 টাকা 1000 টাকা করে বেতনের টাকা থেকে আসছে। সুতরাং এই প্রশ্ন তো করা উচিত, এই প্রশ্ন না করলে পরে তো পশ্চিমবঙ্গে দুর্নীতিটা একদম সাধারণ নিয়ম হয়ে দাঁড়াবে, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। করাপশন ইজ এ ক্যান্সার টু দ্য সোসাইটি, এটা তো বুঝতে হবে। বিকাশদা, আমি অশোক মিত্রর আপিলা চাপিলা বইটা আর একবার পড়ছিলাম। সেই বইয়ের 292 পৃষ্ঠায়, আপনিও নিশ্চয়ই পড়েছেন, ডক্টর মিত্র তো আর একদম মানে আগমার্কা কমিউনিস্ট ভদ্রলোক নন, তিনি কমিউনিস্ট। তিনি কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন যে বাম জমানাতেও শিক্ষাক্ষেত্রে পুকুর চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, নিয়োগে হয়েছে, স্বাস্থ্যে হয়েছে, সংস্কৃতি মন্ত্রকে হয়েছে। তাহলে তৃণমূল বামেদের ফেলে যাওয়া চটিতেই যে পা গলাচ্ছে, যে অভিযোগটা ওঠে, ডক্টর মিত্রর এই কথাগুলো তো আমাকে সেরকমই মনে করাচ্ছে যে দুর্নীতিটা অনেক পুরনো, তৃণমূল হয়তো তাকে লাগাম ছাড়া পর্যায়ে নিয়ে গেছে। কি বলবেন? আমি যেটা বলি সেটা হচ্ছে যে যে কোনো পুঁজিবাদী ব্যবস্থায় দুর্নীতি থাকে, দুর্নীতি মুক্ত একেবারে কেউ বলা যায় না, কিন্তু যখন দুর্নীতি ব্যাপারটা নজরে আসে তখন সেটাকে কিভাবে প্রশাসন দেখছে, কি ব্যবস্থা নিচ্ছে, এটাই হচ্ছে আসল কথা। চীনেও দেখবেন তার ডিফেন্স মিনিস্টারকে দুর্নীতির কারণে বরখাস্ত করা হয়েছে এবং চীনে আমরা দেখেছি দুর্নীতির কারণে অনেক নেতাকেই তাদের সাজা পেতে হয়েছে, এমনকি তাদের লাইফ এক্সিকিউশন হয়েছে। সুতরাং দুর্নীতিটা হচ্ছে একটা ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা বড় দিক, কিন্তু সেটাকে তো আমি কি লালন করব না ধ্বংস করব, বিচারটা এখানে। দুর্নীতি হয়তো বাম আমলে ছিল কি না ছিল আমি বলতে পারবো না, ত্রুটি বিচ্যুতি হয়তো হয়েছে, নিঃসন্দেহে হয়েছে, কিন্তু সেখানে কি তারা লালন পালন করেছিলেন? তৃণমূল আমলে এটা লালন পালন করে শ্রীবৃদ্ধি করা হচ্ছে, মূলগত পার্থক্য এই জায়গায়। বিকাশদা, এটাও তো ঠিক যে বাম আমলে কন্ট্রোলার অফ এক্সামিনেশন মনীষা মুখোপাধ্যায় উদাও হয়ে গেছিলেন, এখনো খুঁজে পাওয়া যায়নি তার ফেস। সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, মনীষা কোথায় হারিয়েছেন, কোথায় উদয় গেছেন, এর সঙ্গে শিক্ষা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ মনীষার ব্যক্তিগত ব্যাপার। মনীষার পরিবারের লোকজন তারাও সকলে এটা ব্যক্তিগত বিষয় বলেই মনে করেন, তার সঙ্গে এই দুর্নীতির কোনো সম্পর্ক নেই। বিকাশদা, অরুণাভ বাবু এইভাবে জাস্টিস গাঙ্গুলির প্রতি বিষোদ্গার করছেন কেন? বলুন, সেটা আমার পক্ষে বলা সম্ভব না, তবে এটা ঠিক জাস্টিস গাঙ্গুলি একটা তো দ্রুত বিচারের যে একটা ব্যবস্থা করছে, যাতে দুর্নীতি ধরা পড়ছে, এতে অনেকের যে প্রতিষ্ঠিত ধারণা, সেই ধারণাটা ভেঙে যাচ্ছে। তো প্রচলিত ধারণার উপর দাঁড়িয়ে 30 বছর ধরে তারপর বিচার হবে, সেই প্রচলিত ধারণা ভেঙে যাচ্ছে এবং আজকে উনি এই দ্রুত পদক্ষেপ নিচ্ছেন সময় বেঁধে বেঁধে, এর মধ্যে করতে হবে, তাতে তো আমরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে না তা না। এই ধরুন আজকে যে এই সুজয় ভদ্রের যে কণ্ঠস্বরের নমুনা, এ তো কবে থেকে পড়ে আছে, আজকে বিচারপতি আবার আদেশ করলেন, আদেশ তো কার্যকরী হয়ে গেল, তো ঘন্টা কয়েকের মধ্যেই তো হলো। এটা তো বিচারকে তো ত্বরান্বিত করছে, দুর্নীতিকে উন্মোচন করার জন্য বা যে কোনো বিষয় সে যার বিরুদ্ধেই হোক না কেন, এটা যত দ্রুত হবে ততই মঙ্গল, যত প্রলম্বিত হবে ততই যেমন অপরাধীদের পক্ষে সুবিধে। বিকাশদা, আজকে পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমার বলেছেন কোনো অপরাধী ছাড়া পাবেন না এবং একই সঙ্গে শাহজাহান শেখকে ওই উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? তাকে তো সরাতে হবে, কেন সে এখন ফেরার,
হুম সেই জন্যই তাকে সরাতে হবে এবং তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য সরাতে হবে। কর্মাধ্যক্ষ থাকতে পারে, তাকে তো কর্মাধ্যক্ষেই কাজটা করতে হবে, মিটিং করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আনুষ্ঠানিকভাবে। তারা মিটিং করে সিদ্ধান্ত নেন কিনা নেন পরের কথা। হুম অতএব সেটা থেকে তো তাকে প্রতিরক্ষা দেওয়ার জন্যই তাকে সরিয়ে দেওয়া হলো। তোমাকে এখানে আসতে হবে না, মিটিংও করতে হবে না। এটাও একটা কৌশল, এটা কিছু না। আর এবং যে কথা বলছেন রাজীব কুমার, তিনি কি জবাবদিহি করবেন? 3 দিন হয়ে গেল, এখনো শাহজাহানকে খুঁজে পাওয়া গেল না। শাহজাহানের সাপের কাউকে ধরা গেল না, শুধু ক্যামেরায় দেখা যাচ্ছে কারা অশান্তি করেছেন। রাজীব কুমারের বা মুখ্যমন্ত্রী এইসব কথাগুলো বক্তৃতায় বলতে হয় বলেন, কিন্তু কার্যকরী করার প্রতি তাদের কোনো রকম নিষ্ঠা নেই। বিকাশদা, শাহজাহানের এই উল্কা সদৃশ্য উত্থানের দায় কিন্তু বামেরা এড়াতে পারে না। শাহজাহানকে নেতা বানিয়েছিল বামেরা, জনপ্রতিনিধি বানিয়েছে কিন্তু তৃণমূল। শাহজাহান কিন্তু আপনাদের রত্নই ছিলেন এক সময়। দেখুন, আমি একটা কথা বলি, আপনার সঙ্গে খোলাখুলি যখন কথা হয়, এই যে প্রবণতা, একজন অপরাধী যখন অপরাধ করছে তখন সে অপরাধীকে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কবে তার কি ছিল এই প্রবণতা খুঁজে বার করা কিন্তু অপরাধীকে আড়াল করার একটা চেষ্টা। এই সমাজ থেকেই তো তৃণমূল তৈরি হয়েছে। তৃণমূলের জন্ম তো বাম আমলেই। সুতরাং এই সমাজের অংশ হিসেবে কেউ কেউ তৃণমূল করেছে, কেউ সিপিএম থেকে চলে গেছে, কেউ বিজেপিতে গেছে, কেউ কংগ্রেসে গেছে। অতএব সে যেহেতু একসময় সিপিএম এ ছিল, অতএব তার জন্য দায়ী সিপিএম, এই কথাগুলো বলা কিন্তু অপরাধজনক। যেমন মমতা বলেছিলেন যে গর্ভবতী নারী, তিনি তার গর্ভ সঞ্চার হয়েছিল সিপিএম আমল, হয়তো তার দায়িত্ব আমার নেই, দায়িত্ব। এইরকম দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা চালিয়ে আসলে অপরাধীকে আড়াল করা হয়। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ বিকাশদা, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.